বহুল প্রতীক্ষার পরে মামুথ অভিনীত কালাম কাফল মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই আমরা এই কাহিনীর লিড ক্যারেক্টার স্ট্যানলি অর্থাৎ মামুথি স্যারকে দেখতে পাই, যিনি নিজের স্ত্রী এবং বাচ্চাদের সাথে পুরনো একটা মুভি দেখছিলেন টিভিতে। হঠাৎ করে স্ট্যানলির বস কল দেয় ওকে। স্ট্যানলি তখন সাইডে গিয়ে কথা বলার পর নিজের স্ত্রীকে বলে, আমাকে কুমার স্যার অফিসে রেখেছেন, আমি গিয়ে দেখা করে আসি। তারপরে স্ট্যানলি তার গাড়িতে কোনো একটা মেয়ের সঙ্গে যায়। স্ট্যানলি তামিল গান খুব পছন্দ করত, তাও আবার পুরনো দিনের। স্ট্যানলি তখন মেয়েটিকে বলে, তুমি আমাকে তো আগে বললে না যে তুমি আসবে। মেয়েটি বলে যে কাল বিকেলে দীপু আসার কথা আছে, যদিও ঘরে থাকে তবে আমি আসতে পারবো না, তাই আমি আজ তোমার সাথে দেখা করতে এসেছি। স্ট্যানলিও বলে, আমি লজ মালিকের সঙ্গে কথা বলেছি যে সামনের সপ্তাহে আমাদের একটা রুম লাগবে, চলো গিয়ে দেখি আজ আমাদের রুম মেলে কিনা। মেয়েটি বলে, তুমি কি ঘর ভাড়ার জন্য খুঁজতেছিলে? স্ট্যানলি বলে যে হ্যাঁ, আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ওখানে সমস্যা আছে, আমি অন্য কোনো ঘর খুঁজতেছি, কিন্তু আজ আমাদের লজেই থাকতে হবে। আমার সামনে সবচেয়ে বড় সমস্যা এই যে আমি নিজের স্ত্রীকে ডিভোর্সের ব্যাপারে কিভাবে বলবো। আর হ্যাঁ, তুমি কি নিজের ঘরের লেটার রেখে এসেছো? মেয়েটি বলে যে হ্যাঁ, আমি রেখে এসেছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি ঘর খোঁজো। স্ট্যানলি আর এই মেয়েটির কথা শুনে মনে হচ্ছে যে স্ট্যানলি নিজের স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, আর এই মেয়েটি নিজের ঘর ছেড়ে পালিয়ে এসেছে স্ট্যানলির জন্য। ওরা দুজনে বিয়ে করে নিবে। তারপর ওরা দুজনে চলে আসে একটা লজ এবং একসঙ্গে সময় কাটায়। মেয়েটি বলে যে বাবু মারার পরে আমি নিজের বিয়ের ব্যাপারে কখনোই ভাবিনি, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পরে আমি নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছি। এই সময় দুজনে টিভিও দেখছিল এবং টিভিতে একটি নিউজ চলতেছিল, যেখানে এক ব্যক্তি তার ভাইকে মেরে ফেলেছিল প্রপার্টি পাওয়ার জন্য। নিউজ দেখে মেয়েটি স্ট্যানলিকে বলে, কোনো মানুষ এতটা নিচে নামতে পারে, প্রপার্টির জন্য নিজের ভাইকেই শেষ করে দিল। স্ট্যানলি তখন বলে ওঠে, দুনিয়ায় অনেক রকম মানুষ আছে, আর সবাই নিজের স্বভাব অনুযায়ী রিয়্যাক্ট করে। এই কথা শুনে মেয়েটি স্ট্যানলিকে জিজ্ঞেস করে, তুমিও কি এমন কাজ করেছো? স্ট্যানলি বলে, হ্যাঁ, আমি তো প্রচুর মানুষকে মেরেছি। মেয়েটি তখন হাসতে হাসতে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, হয়তোবা তুমি অনেক মশামাছি মেরেছো। স্ট্যানলি তখন বলে যে দেখো, আমার স্ত্রী অনিতা অনেক সুন্দর এবং অনেক ভালো, ঠিক তেমনি আমি আমার বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে যে গাড়িটা আছে সেটা আমি যৌতুক হিসেবে পেয়েছিলাম। আমার কাছে তো এত সুন্দর একটা লাইফ আছে, এত ভালো লাইফ ছেড়ে আমি তোমার কাছে এসেছি, কারণ তোমাকে আমি কখনো ছাড়তে পারি না। মেয়েটি বলে, যদি আমাকে কখনো ছাড়তেই হয় তবে এভাবেই ছেড়ে দিও, কখনো মেরে ফেলো না, আমি নিজের জীবনকে খুব ভালোবাসি, আমি এভাবেই চলে যাব। স্ট্যানলি বলে, যদি তুমি এভাবেই চলে যাও তবে তোমাকে মেরে যে আমি খুশি পাবো সেটা আমি কিভাবে ফিল করব? মেয়েটি বলে, তোমার কি মনে হয় মানুষকে মারলে কি খুশি হওয়া যায়? স্ট্যানলি বলে, হ্যাঁ, যখন তুমি কোনো মশা মাছি মারো তখন তোমার যে ফিল হয় সেটা তোমাকে অনেক আনন্দ দেয়। অথবা ধরো তোমাকে কোনো সাপ কামড় দিতে আসতেছে আর তুমি তাকে মেরে ফেললে, আর এটাতে তুমি যে মজাটা পাবে সেটা একদম আলাদা লেভেলের। একটা জিনিস সবসময় জেনে রেখো, যত বড় জিনিস সেটা মেরে তত বেশি মজা, কারণ যত বড় রিস্ক তত বেশি মজা। আর ঠিক তেমনি মানুষকে মারার মজা অন্য লেভেলের, যে খুশিটা মেলে সেটা জানোয়ারদের মারলে একদমই মেলে না। তখন মেয়েটি ওকে হাসতে হাসতে জিজ্ঞেস করে, এখন কি তুমি আমাকে মারতে চলেছো তাহলে? স্ট্যানলি বলে, হ্যাঁ। তখন মেয়েটি আবারও মজা করে বলে, কিভাবে মারবে আমাকে? আসলে মেয়েটি ভাবতেছিল যে স্ট্যানলি তার সাথে মজাই করছে। তারপর স্ট্যানলি একটি ফিতা নিয়ে তার গলায় বাঁধতে থাকে, বলে যে আমি তোমাকে এইভাবে মারবো। স্ট্যানলির এই আচরণ দেখে মেয়েটির মনে হচ্ছিল এ তো মজাই করছে, কিন্তু দেখতে দেখতে স্ট্যানলি সত্যিই মেয়েটিকে শেষ করে দেয়। তারপর মেয়েটির বডিটা বড় একটা ব্যাগে করে ঘর থেকে বাইরে বের করে, তারপর গাড়িতে করে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় পুঁতে ফেলে। এরপর কাহিনীটা তিরুবনন্তপুরমে শিফট হয়। সাল 2012। এক ব্যক্তি এসিপির কাছে এসে সম্প্রতি এখানে গ্রামে হওয়া দাঙ্গার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। এসিপি বলে, দাঙ্গা হাঙ্গামা তো কবেই শেষ হয়ে গেছে, তার ব্যাপারে বলার মতো এখন আর কিছুই নেই। সেই ব্যক্তিটা বলে, দাঙ্গা হাঙ্গামাটা আবার হবে, এমনটা আমি শুনতে পেয়েছি। এসিপি তখন হাসতে হাসতে বলতে থাকে, এমনটা কিছুই হবে না, তুমি দেখে নিও, সবকিছু আমাদের কন্ট্রোলে রয়েছে। এমনিতে একজন স্পেশাল পুলিশ অফিসার এগুলো হ্যান্ডেল করছে, আর তার উপর আমার পুরো ভরসা রয়েছে। এই সিনেমার কাহিনীটা আমাদের কয়েকটা চ্যাপ্টারে জানানো হবে, তো মুভির সম্পূর্ণ কাহিনীটা ভালোভাবে বুঝতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে ভালোভাবে দেখতে হবে। স্পেশালি এই কেসটা কেরালার কুচ্চা গ্রাম থেকে শুরু হয়। আসলে এই গ্রামটাতেই সেই দাঙ্গা হাঙ্গামাটা হয়েছিল। এরপর আমাদেরকে জয়কৃষ্ণ নামের একজনকে দেখানো হয়। আসলে এই জয়কৃষ্ণই দাঙ্গা হাঙ্গামাটা রুখেছিল। দেখানো হয় সে কিভাবে ওই দাঙ্গাটা কন্ট্রোল করেছিল। একদিন জয়কৃষ্ণ ওখানকার লোকাল পুলিশ স্টেশনে যায়, গিয়ে ওই দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে জিজ্ঞেস করে। ওখানকার পুলিশ অফিসার জয়কৃষ্ণকে প্রথমে দেখে তো এটাই মনে করে যে এ কোনো রিপোর্টার। জয়কৃষ্ণ নিজের ব্যাপারে যখন জানায় যে আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে এসেছি,
আমি একজন স্পেশাল অফিসার। পুলিশ জয়কৃষ্ণর ব্যাপারে জানার পরে জয়কৃষ্ণকে বলে যে আসলে এখানে দাঙ্গা হাঙ্গামাটা কেন হচ্ছে। এই দাঙ্গা হাঙ্গামাগুলো হয় হচ্ছে 3 জনের কারণে, বিমল, তার বোন এবং ইউসুফ নামের এক ব্যক্তি। বিমল ছিল হিন্দু আর ইউসুফ মুসলমান। এখানে ব্যাপার এটা হয় যে বিমলের বোন কারোর সাথে পালিয়ে গেছে। এখন বিমল কারো কাছ থেকে জানতে পারে যে তার বোন ইউসুফের সঙ্গে পালিয়েছে। বিমল ছিল আর্মি অফিসার, তাই সে ছুটি নিয়ে বাড়িতে এসে কিছু ছেলেদের সাহায্যে ইউসুফের বাড়ির উপরে হামলা করে। সে সময় ইউসুফ বাড়িতে ছিল না। তারপর সে ব্যাপারটা জানতে পারে যে বিমল ওর বন্ধুদের সাথে করে নিয়ে আসে ওর বাড়িতে দাঙ্গা হাঙ্গামা চালিয়েছে। তো ইউসুফও নিজের বন্ধুদের জড়ো করে বিমলের বাড়িতে গিয়ে হামলা করে। আর এই লড়াইটা খুব অল্প দিনের মধ্যেই বড় মাপের একটা লড়াইয়ে পরিণত হয়। এখানে আসল সত্য তো এটাই যে ইউসুফও জানে না যে বিমলের বোন কোথায় আছে। এরপর জয়কৃষ্ণের কেসে যারা যারা সামিল ছিল তাদের সবার কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে। সবাই নিজের নিজের পয়েন্ট অফ ভিউ থেকে পুলিশকে জানায়। এক পূজারী বলতে থাকে, আমি নিজের চোখেই বিমলের বোনকে ইউসুফের সাথে পালাতে দেখেছিলাম। যখন জয়কৃষ্ণকে আরো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন সেই পূজারী বলে ওঠে, আমি তো সরাসরি ওদেরকে দেখিনি, তবে সাইড থেকে দেখে মনে হয়েছিল যে ইউসুফ। তখন সেই পুলিশ কর্মকর্তাটা এসে জয়কৃষ্ণকে বলে, স্যার, লোকদের স্টেটমেন্ট দেখে তো এটাই মনে হচ্ছে যে বিমলের বোন অন্য কারোর সাথে পালিয়ে গেছে। সাইবার সেলে তার নাম্বার দিয়েছি, যদি কোনো ইনফরমেশন মেলে তো তারা আমাদের কল করে জানাবে। এরপর জয়কৃষ্ণ তার টিম নিয়ে যায় বিমলের বাড়িতে এবং ওকে বোঝায়, তোমার বোনকে ইউসুফ পালিয়ে নিয়ে যায়নি, ওকে যে পালিয়ে নিয়ে গেছে সে হচ্ছে অন্য ব্যক্তি। ওই ব্যক্তির লোকেশন তামিলনাড়ুতে দেখাচ্ছে। তো তোমরা এখন শান্ত থাকো, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। এরপর বিমল আর তার সব বন্ধুরা বলে, আমাদের যে কোনোভাবে কালপ্রিটকে ধরতে হবে যে আমাদের বোনকে ভাগিয়ে নিয়ে গেছে। এ সময় পুলিশ ডিপার্টমেন্টে কাজ করা এক ব্যক্তি বিমলের কাছে কল করে জানায় পুলিশ এক ব্যক্তির ট্রেস পেয়েছে। বিমল আর তার বন্ধু সবাই মিলে ডিসাইড করে পুলিশের যাওয়ার আগে আমরা ওখানে পৌঁছাবো আর নিজের বোনকে খুঁজে বের করব। অন্যদিকে জয়কৃষ্ণ আর তার টিম মেম্বার আনন্দ ওই ব্যক্তির অ্যাড্রেসে যাচ্ছিল। আর বিমল আর তার বন্ধুরা সবাই তামিলনাড়ুর এক গ্রামে যায়। ওখানে তারা এক ব্যক্তিকে ফলো করতে থাকে। ওদের মনে হয় বিমলের বোনকে হয়তো বা এই ভাগিয়ে নিয়ে এসেছে। এরপর ওরা ওই লোককে অ্যাক্সিডেন্ট করে, তারপর নির্জন একটা জায়গায় এনে ওকে মারধর করতে থাকে আর জিজ্ঞাসা করে, বল আমার বোন কোথায়। এই ব্যক্তি বলে, কার বোন, আর তোমরাই বা কারা। কিন্তু তবুও বিমল আর তার বন্ধুরা সবাই ওকে প্রচুর মারধর করতে থাকে। বিমল বলে, আমার বোনকে ভাগিয়ে নিয়ে এসে এখন নাটক করতেছিস। তখন এখানে জয়কৃষ্ণের ট্রিম চলে আসে। পুলিশদেরকে এখানে দেখে বিমল আর তার বন্ধুরা এখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জয়কৃষ্ণ হাসপাতালে গিয়ে বিমলের বোনের ছবি দেখে এই লোকটাকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে কি তুমি চেনো? ওই ব্যক্তি বলে, স্যার, আমি জানি না এই মেয়েটিকে, তারা ওই ছবিটা দেখে আমাকে অনেক পিটিয়েছে। জয়কৃষ্ণ তখন একটি নাম্বার দেখায়, বলে, এই নাম্বার তো তোরই, তাই না? এটা তো তোর নামে রেজিস্টার করা আছে। ওই ব্যক্তি বলে, স্যার, এই নাম্বার আমারই, আমার কাজিনের। গত 7-8 মাস আগে আমার কাজিন একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। কোথায় গেছে, কার সাথে গেছে আমি কিছুই জানি না। ওর কাজিনের নাম ছিল সেলভি। এখন সেলভির ব্যাপারে জানার জন্য জয়কৃষ্ণ ওখানকার পুলিশ স্টেশনে যায়। লোকাল পুলিশ বলে, স্যার, আপনাকে স্টিভেন যা বলেছে তা সবই সত্য। সেলভির বাড়ির লোক বাড়িতে একটা লেটার দেখেছিল, যাতে সেলভি লিখেছিল, আমি এক ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। বাড়ি থেকে পালানোর পর দুজনের ফোনই সুইচ অফ হয়ে গেছে। লোকাল পুলিশ তখন বলে, ওই মেয়ে তো সাবালিকা, নিজের মর্জিতে কারোর সঙ্গে পালিয়ে গিয়েছে, এতে আবার কি কেস হবে স্যার? আর আমরাই বা কিসের ভিত্তিতে ইনভেস্টিগেশন করব? জয়কৃষ্ণ তখন ওই ব্যক্তির ফোন নাম্বার চায় যার সঙ্গে সিলভি পালিয়েছিল। লোকাল পুলিশ বলে, স্যার, এই কেসের ইনভেস্টিগেশন করেছি, কিন্তু তার ফেক অ্যাড্রেস বেরিয়েছে। ওই ফোন নাম্বারটা ছিল হচ্ছে কেরালার। সেই ব্যাপারটা কনফার্ম করার জন্য জয়কৃষ্ণ চলে আসে ওই অ্যাড্রেসে। আসলে ওই নাম্বারটা সিন্ধু নামের একটা মেয়ের নামে রেজিস্টার করা ছিল। সিন্ধুর মা তখন জানায়, আমার মেয়ে 1 বছর আগে কারোর সঙ্গে পালিয়ে গেছে, কার সাথে পালিয়ে গেছে আর কোথায় আছে আমার কিছুই জানা নেই। এরপর জয়কৃষ্ণ এসিপির কাছে এসে এই কেসের কিছুটা ডিটেলস জানায়। জয়কৃষ্ণ বলে, আমি আপনাকে এই কেসটা একটু সুন্দরভাবে বলছি। এক মেয়ে ঘর থেকে পালায়। পুলিশ যখন তার ব্যাপারে ইনভেস্টিগেশন করে তখন জানতে পারে সে কোনো এক ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে। এখন যে ব্যক্তির সঙ্গে ওই মেয়ে পালালো, যখন সেই ব্যক্তির নাম্বার পুলিশ ট্রেস করে তখন এটা তার আসল নম্বর হয় না, ওই ফোন নম্বরটা অন্য কোনো একটা মেয়ের নামে রেজিস্টার করা থাকে। যখন ওখানে গিয়ে পুলিশ ইনভেস্টিগেশন করে তো জানতে পারে যে ওই নাম্বারটা কোনো ছেলের নয়, বরং অন্য আরেকটা মেয়ের, আর ওই মেয়েও কোনো ব্যক্তির সঙ্গে পালিয়ে গেছে। এখন এই লুপ কেরালার তামিলনাড়ুর মধ্যেই চলছিল। পালানো মেয়েদের সঙ্গে কি হয়েছে, কোথায় আছে, কারো আন্দাজই নেই, কারণ ওই মেয়েগুলো ছিল সাবালিকা। আর এখানে আরও একটা কথা নোটিশ করার মতো এই যে এখানে যে যে মেয়েগুলো পালিয়েছে তারা ছিল ডিভোর্সি, নয়তো বা বিধবা। মেয়েদের বাড়ির লোকেরা তো এটাই ভাবছিল যে আমাদের মেয়ে যেখানেই থাকুক খুশি থাকুক, এই কারণে এই কেসগুলো পুলিশেরা বেশি ধ্যান দেয়নি। এসিপি তখন জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় জয়কৃষ্ণ?
এই কেসের কারিগরগুলো কি একজনই হবে নাকি কোনো একটা গ্রুপের কাজ? জয়কৃষ্ণ তখন বলে, স্যার আমার যতদূর মনে হয় এই কেসের পিছনে একজনই রয়েছে, কারণ সবকিছু একই প্যাটার্ন ফলো করা হয়েছে। এসিপি তখন বলে, জয়কৃষ্ণ তুমি এই কেসটা আরো ভালোভাবে এবং দ্রুত ইনভেস্টিগেশন করো, যাতে আর কোনো মেয়ে তার শিকার না হয়। এরপর সিনেমাটির দ্বিতীয় চ্যাপ্টার শুরু হয়। একদিন ববি নামের এক ব্যক্তি স্ট্যানলির বাড়িতে আসে। ববি আসলে একজন জুয়েলারির দোকানদার। ববি বলে সে কিছুদিন আগে নিজের ঘরের সাইনাইড এনে রেখেছিল তার কিছু কাজের জন্য, কিন্তু পাশের বাড়ির এক কুকুর ওই সায়ানাইডটা চেটে নেয়, আর এটা ওই কুকুরের ওখানেই মৃত্যু হয়ে যায়। এখন ওই কুকুরের ওনার ববির উপরে কেস করে দিয়েছে। এই কেসের সাহায্যের জন্য ববি স্ট্যানলির কাছে আসে। এখন সায়ানাইডের ব্যাপারে জানার পরে স্ট্যানলির মাথায় কিছু অদ্ভুত আইডিয়া চলতে থাকে। স্ট্যানলি বলে, ঠিক আছে আমি ওনার সাথে কথা বলে নিব। ওই রাতে স্ট্যানলি চলে আসে একটা কেমিক্যালের দোকানে। তারপর কোনো একটা জুয়েলারির ফেক লাইসেন্স দেখে সায়ানাইড কিনে নেয়। স্ট্যানলি এই সায়ানাইডের পাওয়ার দেখার জন্য খাবারে মিশিয়ে একটা ভিখারিকে খেতে দেয়। কিছুক্ষণ পর ওই ভিখারি মারা যায়। এই ঘটনা দেখে স্ট্যানলির মাথায় তাগড়া একটা আইডিয়া আসে। মানে এই যে স্ট্যানলি আগে মেয়েদের গলা টিপে শেষ করতো, এখন সায়ানাইডের কারণে একে এত খাটনি করতে হবে না। পরদিন সকালবেলাতেই স্ট্যানলি চলে আসে এক ম্যারেজ ব্রোকারের কাছে। বলে, আপনার ব্যাপারে আমি অনেক শুনেছি। ব্রোকারের কাছে অনেক মিথ্যেও বলে আমার একটা বড় ভাই আছে, তো ওর জন্য আমরা মেয়ে খুঁজতেছি। যদি আপনার কাছে এমন কোনো মেয়ের খোঁজ থাকে তো আপনি আমাকে জানাতে পারেন। মেয়ে ডিভোর্সি হোক বা বিধবা, তাতে আমাদের কোনো সমস্যা নেই। ম্যারেজ ব্রোকার স্ট্যানলিকে কিছু মেয়েদের ছবি দেখায়। ম্যারেজ ব্রোকার স্ট্যানলিকে বলে, এই ছবিগুলো নিয়ে গিয়ে আপনি আপনার ভাইকে দেখান, তারপর যেটাই পছন্দ হয় সেটাই সে আমাকে জানাবেন। এরপর দেখা যায় স্ট্যানলি ওই মহিলাগুলোর মধ্যে একজনকে সিলেক্ট করে এবং তার কাজ করার জায়গায় চলে আসে। ওই মহিলাটি কোনো একটা কাপড়ের দোকানে কাজ করত। স্ট্যানলি এই মহিলাটাকে 1 সপ্তাহ পর্যন্ত ফলো করে। এই মহিলা স্ট্যানলিকে নোটিস করে, তখন ওকে বকাবকি করতে থাকে। স্ট্যানলি এই মহিলাটিকে নিজের মনের কথা জানায়, বলে আমি আপনাকে বিয়ে করতে চাই। তবে দেখা যায় এই মহিলাটা স্ট্যানলিকে নিয়ে অতটা ইন্টারেস্টেড ছিল না। এরপর স্ট্যানলি নিজের অরিজিনাল ঘরে আসে, যেখানে নিজের ডায়েরিতে একটা মেয়ের স্কেচ বানায়। স্ট্যানলি যে মেয়েটাকেই হত্যা করত তার স্কেচ নিজের ডায়েরিতে ড্র করত। হয়তো ওই মহিলাকেও সে শেষ করে দিয়েছে, যে কাপড়ের দোকানে কাজ করত। এরপর স্ট্যানলি নিজের পরের শিকারকে সিলেক্ট করে। আসলে স্ট্যানলি ওইসব মহিলাদেরকেই টার্গেট করতো যাদের ডিভোর্স হয়ে গেছে বা তারা বিধবা। আর ঠিক তেমনই স্ট্যানলি কখনো তামিলনাড়ু তো কখনো কেরালায় অ্যাটাক করত। এখান থেকে ওখানে সবসময় সে ট্রাভেল করত। 1 বা 2 সপ্তাহ পর্যন্ত কোনো মেয়েকে ফলো করত। তাকে এমনটা দেখানোর চেষ্টা করতো যে আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, তোমার জন্য এই দুনিয়াও আমি ছাড়তে পারি। ওই মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে নিজের ব্যাপারে বলতো। আবার এটাও বলতো যে আমার ডিভোর্স হতে চলেছে বা আমার স্ত্রী মারা গেছে। আর সবসময় সে নিজের জাতি ধর্ম এগুলো চেঞ্জ করতেই থাকতো। যখন ওই মেয়েরাও স্ট্যানলিকে ভালোবাসতে লাগতো তখন স্ট্যানলি তাদের সাথে প্রাইভেট টাইম কাটানোর জন্য বিভিন্ন লজে নিয়ে যেত। মেয়েদের সাথে 1 সপ্তাহ কাটানোর পরে স্ট্যানলি সাইনাইড ট্যাবলেটের মধ্যে মিশিয়ে ওই মেয়েদেরকে দিত। বলতো যে এটা প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ, যখন আমরা বিয়ে করে নিব তো ভালোভাবে ফ্যামিলি স্টার্ট করব। আর ওই মেয়েগুলো ট্যাবলেটগুলো খেয়ে খেয়ে আলাদা আলাদা জায়গায় গিয়ে মারা যেত। এভাবেই স্ট্যানলি অনেক মেয়েদের সঙ্গে এমন করে। এরপর সিনেমাটার চ্যাপ্টার 3 স্টার্ট হয়। ইনভেস্টিগেশনের সময় জয়কৃষ্ণ আর আনন্দ একটা ব্যক্তির ঘরে যায়। এই ব্যক্তির নাম ছিল বিজু। জয়কৃষ্ণ একটা নাম্বার ট্র্যাক করে এখানে এসেছিল। বিজু বলে, স্যার এই নাম্বার তো আমার মায়ের। কিছুদিন আগে আমার মায়ের ফোন চুরি হয়ে গেছে। জয়কৃষ্ণ জিজ্ঞাসা করে, তোমার ফ্যামিলিতে কি কোনো মেয়ে নিখোঁজ হয়েছে? বিজু বলে, না স্যার, এমন কিছুই ঘটেনি। এরপর জয়কৃষ্ণ এখন পর্যন্ত যতগুলো মেয়ে নিখোঁজ হয়েছে তাদের ফোন নাম্বার লিস্ট করে এক ব্যক্তিকে দেয় তার চার্ট করার জন্য। আসলে স্ট্যানলি যতগুলো মেয়েকেই মারতো সবার ফোনগুলোই সুইচ অফ করে দিত। আর জয়কৃষ্ণ এই সুযোগটারই খোঁজ করতে থাকে যে মিসিং হওয়া মেয়েদের ফোনের মধ্যে যদি একটা ফোন অন হয় তবে আমরা ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারবো যে মেয়েদেরকে মারতেছে। এদিকে স্ট্যানলি আরও একটা মেয়েকে নিজের জালে ফাঁসায়। জয়কৃষ্ণ এসিপির কাছে গিয়ে তখন বলে, এই সকল কেসগুলো তামিলনাড়ু এবং কেরালার মধ্যেই হচ্ছে। যদি আমরা তামিলনাড়ুর কোনো পুলিশ অফিসারকে এই কেসে লাগিয়ে দেই তবে সে আমাদের অনেক সাহায্য করতে পারবে। এসিপি তখন ওই কেসে এক অফিসারকে লাগিয়ে দেয়। আর এখানে শকিংলি ব্যাপার এটাই যে সেই অফিসারের অন্য কেউ নয়, স্ট্যানলি নিজেই। মানে স্ট্যানলি একজন পুলিশ অফিসার। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। স্ট্যানলি এক মহিলাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে টাইম স্পেন্ড করার পরে ট্যাবলেট খাওয়ানোর জন্য বাস স্টপে একটা টয়লেটে পাঠায়। প্রেজেন্ট টাইমে দেখা যায় জয়কৃষ্ণ, আনন্দ এবং